বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল হাই কাফি রতন এবং আমার ডানে রয়েছেন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নামাজ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বেশার আব্দুল হাই কাফি রতন, প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করলেন এবং তার এই চীন সফরের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা কি কেবল অর্থনৈতিক সম্পর্ক নাকি বৃহত্তর কোনো কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন এই সফরটি? না, দীর্ঘদিন সফরের যে আউটকামস। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও মানে শুভেচ্ছা। দীর্ঘদিন ধরেই তো ধরেন চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, ভালো ছিল, কারণ আগের যেই স্বৈরাচার সরকার বলতেছিলাম তারও চীনের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং চীন বাংলাদেশের কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বছর ধরেই রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মানে চীনমুখীনতা ছিল এবং এই সরকার প্রথম এই সরকারের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর পর প্রধান গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র সফর করেছেন তিনি সেটা চীন। এবং চীন কতগুলি চীনের বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে চীন যেই মানে আমাদের সরকারের আগ্রহকে প্রাধান্য দিয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই তিস্তা প্রকল্প এবং সেখানে একটা চায়না সিটি তৈরি করা, সেই বিষয়গুলি নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের নানা মাত্রায় আলোচিত হচ্ছিল আর কি। ফলে এই চীন সফরে নতুন করে সম্পর্কের উন্নতি হয়তো হবে বা এই সম্পর্ক দিয়ে ভারতের সাথে কিভাবে এটা ডিল করবে এই সরকার, সেটার উপর নির্ভর করছে যে এই সম্পর্ক কতটুকু স্মুথ হবে, কতটুকু আপনার চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে। এটা ঠিক বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন যেভাবে আমাদের সহযোগিতা করছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আবার চীনের আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখছি চীনের অতিমাত্রায় যেই ঋণ প্রকল্পগুলি এবং অতিমাত্রার যেই বড় বড় মেগা প্রজেক্ট যেগুলি আসছে সেগুলি কারণে শ্রীলঙ্কায় এক ধরনের আর্থিক বিপর্যয় ঘটেছিল। সেটাও আমরা সামনে জানি। অনেক প্রকল্প আছে যেসব প্রকল্পের আপনার কোনো ইউজ নাই, ওখানে এয়ারপোর্ট, তারপর বহুতল ভবন, এবং আমাদের যেমন ধরেন এই যে কর্ণফুলী সেতুর কর্ণফুলীতে যে টানেল হয়েছে সেই টানেলের তো কোনো ইউজ নাই, কারণ হচ্ছে যে যেই আয় হচ্ছে তার চেয়ে অনেক বেশি ব্যয় হচ্ছে। ফলে মানে এখন কোন অর্থে আমরা মানে যেমন বাংলাদেশের উপর একটা চাপ থাকবে এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময়ে যেই মার্কিনপন্থী যেই অভিমুখীনতা দেখা গেছে এবং সেই সরকারের সাথে আর হয়তো 10 দিন 11 দিন অপেক্ষা করলে হয়তো বাণিজ্য চুক্তি স্বাক্ষর নাও করতে হতে পারত, কিন্তু নির্বাচনের মাত্র 3 দিন আগে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এবং যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী আছেন শেখ খলিলুর রহমান সাহেবের উদ্যোগে এবং নিরাপত্তা উপদেষ্টা হওয়া সত্ত্বেও তিনি সেই চুক্তি স্বাক্ষর করেছেন, এখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়ায় যেই মানে ভূ রাজনীতি সেটা হচ্ছে কন্টেন্ট চায়না। এখন চায়নার সাথে যদি আপনার সম্পর্ক বাড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার সম্পর্কের পরিণতি কী হবে, ভারতের সাথে আপনার সম্পর্কের পরিণতি কী হবে, সেইগুলি বিবেচনা রেখে একটা ব্যালেন্সিং জায়গায় থাকাটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করবেন। কারণ আমাদের আন্তর্জাতিক যে রাজনীতি সেই রাজনীতিতে কোনো একদিকে ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ বোধহয় নাই। ফলে চীন সফরে আমরা কি পেলাম, সে অনেক ধরনের, যেমন ধরেন সেখানে যারা কর্পোরেট হাউসগুলি আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সেখানে আপনার বিডার পক্ষ থেকে মানে করা হয়েছে, প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি ওয়ার্ডের এটাই খুঁজছিলাম, প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এখন তাদের মধ্যে কারা অ্যাট্রাক্ট হবেন, কারা আসবেন, এবং এইটা ঠিক যে মানে চায়নায় এখন যে
গার্মেন্টস যুগের থেকে এখন তারা হলো ইলেকট্রনিক যুগে চলে যাচ্ছে। তারা হাই ভ্যালু গার্মেন্টস ছাড়া লো ভ্যালু যে গার্মেন্টসগুলি সেগুলি তারা শিফট করে দিচ্ছে। ফলে বাংলাদেশ এই গার্মেন্টসের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ মানে শেয়ার নিতে পারে চায়নার কাছ থেকে। আমাদের দেশে গার্মেন্টস যেমন শুরু হয়েছিল যখন কোরিয়াতে এটা সানসেট ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার হয়েছিল, তখন গার্মেন্টসগুলি ক্রমান্বয়ে বাংলাদেশে চলে আসছিলো, কোরিয়ান কোম্পানিগুলি বাংলাদেশে নিয়ে আসছিলো। এখন চায়নায় ওই জায়গাটা যাচ্ছে যে তারা লো ভ্যালু যে গার্মেন্টসগুলি আছে সেগুলি তারা আর করছে না, তারা মানে অন্য দেশে তারা স্থানান্তরিত করছে। ফলে বাংলাদেশের এই জায়গায় যে ইপিজেড করে দেওয়া, চাইনিজ ইপিজেড করে দেওয়া, চাইনিজ এই আমরা তো মূলত চাইনিজ যে পুঁজি সেই পুঁজিকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছি। সুতরাং সেই ক্ষেত্রে চাইনিজদের বাণিজ্য করার যে স্বস্তিদায়ক বিষয়গুলি, সেই শর্তগুলি যদি তৈরি করা যায় তাহলে আপনার নিশ্চয়ই এই সফরে যেই আগ্রহটা ছিল যে চাইনিজ পুঁজিকে এই দেশে নিয়ে আসা, সেটার একটা। সো মিস্টার জাহিদ নওয়াজ খান, চীন সফরের পরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, খানিকটা মিস্টার রতন উল্লেখ করলেন, এবং এই দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে ভারসাম্য রক্ষা, এটা অনেকে মনে করেন এখন একটা বড় চ্যালেঞ্জ। এর বাইরে আবার বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে রাইভালরি, সেখানে বাংলাদেশ কিভাবে ভারসাম্য রক্ষা করবে? কারণ বাংলাদেশ ইতিমধ্যেই যে রেসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট করা আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা এই সম্পর্কের ক্ষেত্রে আবার কতখানি প্রভাব বিস্তার করবে, এই নানা দিকগুলো আছে। তো আপনি কীভাবে দেখেন? থ্যাংক ইউ। রতন ভাই একটা কথা বলছিলেন যে ব্যালেন্স করা, যে ভূ রাজনীতিতে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি তো শত্রুতা চাইবেন না, আবার বন্ধুত্বের ক্ষেত্রে ব্যালেন্সটা কীভাবে হবে। এই সরকারের আগে অন্তর্বর্তী সরকার, তার আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, আপনি দেখেন যে সে কিন্তু চায়নার সাথে তার সম্পর্ক খারাপ ছিল এরকম না, বেশ ভালোই ছিল, ভালো সম্পর্ক ছিল। তো এটা হচ্ছে যে এবার একটা তো মানে ব্যালেন্সিং করতো, যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্সটা কীভাবে হতো। এটা আমার ধারণা যে যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্সটা হতো তার যে ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব, তার মাধ্যমে, যে এইখানে যুক্তরাষ্ট্র এই ইন্দো প্যাসিফিকে যেভাবে তার ইন্টারেস্ট রক্ষা করতে চায়, তার সাথে ইন্ডিয়া ইজ অ্যালাইন্ড, ইন্ডিয়া খুবই তার সঙ্গে আছে। তো খুবই তার সঙ্গে থাকার কারণে যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্কটা ছিল, এটা হচ্ছে আগের গভর্নমেন্ট সেই ব্যালেন্সটা করতো, এটা হচ্ছে আমার ধারণা। এখন আপনি দেখবেন চায়নার সাথে আপনি এটা বলছিলেন যে কখনোই আমাদের খারাপ সম্পর্ক ছিল না, এবং মানে আমি গত 3টা সরকারের কথা বলছি, এর আগেও ছিল না। মানে জিয়াউর রহমানের 75-এর আগে যদি ধরেন, 75-এর পর থেকে জিয়াউর রহমানের আমল থেকে কখনোই সম্পর্ক খারাপ ছিল না। শুধুমাত্র শেখ হাসিনার শেষ সফরের শেষ দিন ছাড়া হয়তো, তো ওই একটা দিন ছাড়া, মানে সেটা তো নিশ্চয়ই এটা মানে পারমুটেশন কম্বিনেশন হয়েছে, ওয়েল সেড। হ্যাঁ। তো সেক্ষেত্রে তারই একটা ধারাবাহিকতা, ভালো সম্পর্ক। আপনি দেখেন যে লাইক চায়না, ফলে যখন 5ই আগস্টের পরে যারা প্রথম ওয়েলকাম করেছে তার মধ্যে চায়না ছিল, এবং অন্তর্বর্তী সরকারের সাথে অবশ্যই যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, তার প্রেক্ষিতে ইউনুস সরকারের সাথে চায়না সম্পর্ক বরং আগের চেয়েও আরও হয়তো বেটার হয়, এবং তারই ধারাবাহিকতা। আপনি দেখেন যে প্রশ্ন ছিল যে নতুন প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করবেন। উনি ডিপ্লোম্যাটিক্যালি খুবই ওয়াইজ ডিসিশন নিয়েছেন যে নাইদার চায়না নর ইন্ডিয়া। উনি একটা আমাদের সাথে অন্য ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিকভাবে, এবং অন্য জায়গাগুলো ম্যান পাওয়ার এক্সপোর্ট নানা দিক দিয়ে, এবং যে নেতৃত্ব, আগে ছিলেন মাহাতির মোহাম্মদ, এখন আনোয়ার ইব্রাহিম, এই দুইটা নামই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত। তো উনি এরকম একটা দেশ সিলেক্ট করে মালয়েশিয়া গিয়ে দেন উনি চায়না গিয়েছেন, এবং চায়নাতে যেগুলো ডিপ্লোম্যাটিক নর্মসে আমরা যা যা দেখি, যে ওনাকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে, সেই রেড কার্পেট, চায়নার সর্বোচ্চ নেতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, উনি উল্লেখ করেছেন যে চায়নার সাথে তার পিতা যখন রাষ্ট্রপতি ছিলেন, তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকেই সম্পর্কের যে বিষয়টা আছে। সো দ্যাট ইজ রাইট, যে দিন শেষে, এবং তিস্তা, যেমন আজকে চায়নার বাংলাদেশের রাষ্ট্রদূত করে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর একেবারেই সফল, এবং সেখানে তিস্তা প্রসঙ্গে প্রশ্ন এসেছিল। উনি বলেছেন যে চায়না তিস্তাকে মানবিক দিক থেকে দেখে, এবং মানবিক দিক থেকে এখানে তারা অন্য কিছু দেখতে চায় না।
সো এর মানে হচ্ছে উনি খুবই ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিয়েছেন যে তিস্তা প্রজেক্টের ক্ষেত্রে চায়না পরে কদ্দূর কি হবে না হবে আমরা জানি না, কিন্তু তারা নৈতিকভাবে তারা এই প্রকল্পকে সমর্থন করছেন। এবং সেটা কিন্তু এরকম একটা আগের গভর্নমেন্টের আমলেও কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে চায়না থেকেও প্রস্তাব দেওয়া ছিল, ইন্ডিয়ার থেকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তো হয়তো চায়নারা তখন মানে এরকম ভেবেছিল যে তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। হ্যাঁ, সো সো এখন ভুট্টো সাহেবের জায়গায় অন্য সাহেবের কথা রাখার ক্ষেত্রে বাট কনসার্নিং ম্যাটার হচ্ছে যে ইয়েস ট্রু যে বাংলাদেশের আমি ছোটোবেলা থেকেই যত বড় কনস্ট্রাকশন দেখেছি, মানে ছোটোবেলাতে একটা ব্রিজে মনে হয়েছে অনেক বড়। হ্যাঁ, তো যত বড় কনস্ট্রাকশন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে চায়নার একটা বিশাল রোল আছে। সো সেই আবার ভয়ের জায়গাটা যেটা উনি উল্লেখ করলেন শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে, যে আফ্রিকা তো কয়েকটা দেশে এরকম এক্সাম্পল আছে। বাট ইট অল ডিপেন্ডস যে আসলে আপনি ডিপ্লোম্যাটিক্যালি ফাইন্যান্সিয়ালি আপনার ডিল করার ক্ষেত্রে ক্যাপাসিটি কতটা। একটা বড় কথা শেষ করি যে সরকার থেকে যেটা বলা হয়েছে যে এক দেশের সাথে সম্পর্ক অন্য দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। তারা বলতে চাচ্ছে যে চায়নার সাথে আমাদের যে সম্পর্ক যুক্তরাষ্ট্র বা ভারত অথবা ইন্ডিয়ার সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। বাট এটা ডিপেন্ড করবে যে আগামী দিনগুলোতে আপনি জানেন যে ইন্ডিয়ার নতুন হাই কমিশনার বাংলাদেশে এসছেন, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে উনি নিশ্চয়ই নরেন্দ্র মোদী সরকারের সার্টেন এজেন্ডা নিয়ে এসছেন। আমি এজেন্ডা বলতে নেগেটিভ অর্থে বলছি না, যে এই অর্থে বলছি যে তাদের কিছু নিশ্চয়ই লক্ষ্য উদ্দেশ্য আছে। এবং উনি আসার পর গত 2-3 দিন আগে ভিসা আবার ওপেন হয়েছে। সো ইন্ডিয়া অবশ্যই চাইবে যে সম্পর্কটা তার আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, যেটা অনেকে ওই সময়কার পররাষ্ট্রমন্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক বলতেন। সো আমার মনে হয় ইন্ডিয়াও এটা চায়, হ্যাঁ, যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক। এটা তো অতি উৎসাহীরা যে সম্পর্ক ছিল। তারপরে অন্তর্বর্তী সরকারের সময় যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা না অনেকটাই এক ধরনের সমস্যার সংকুল ছিল, সেখান থেকে দুই দেশ ইন্ডিয়াও চাইবে বাংলাদেশও চাইবে দুই দেশের স্বার্থে সেটা আমাদের বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড, ইন্ডিয়ার সাথে আমাদের যাওয়া আসা, ইন্ডিয়ার সাথে আমাদের কালচারাল সম্পর্ক, এসব ক্ষেত্রে দুই দেশই চাইবে যে সেখান থেকে আগের অবস্থা থেকে বের হয়ে অন্তত একটা ওয়ার্কিং রিলেশনশিপে যাওয়া। এবং সেটা মনে হয় না যে চায়না সফরের ক্ষেত্রে এটা কোনো রকম মানে সমস্যা না যে এটা অন্য কোনো প্রভাব ফেলবে। এখন আমাদের দেখতে হবে যে এই জায়গাটা সরকার কিভাবে ডিল করে ইন্ডিয়ার সাথে। এবং সেপ্টেম্বর মাসে হয়তো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবেন, তখন সেখানেও হয়তো এবং আমাদের মানে শত আলোচনার পরও যে আমাদের যিনি আগে ছিলেন উপদেষ্টা এখন পররাষ্ট্রমন্ত্রী, উনি তো জাতিসংঘের আপনার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং সেই ক্ষেত্রে হয়তো ওনার একটা ব্যক্তিগত রোলও থাকতে পারে যাতে সম্পর্কের ক্ষেত্রে ডেভিয়েশন না ঘটে। চায়না বা ইন্ডিয়া যার ক্ষেত্রে সম্পর্ক হোক, সেই ক্ষেত্রে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা যেন স্মুথ থাকে। আর সেক্ষেত্রে বাণিজ্য চুক্তি নিয়ে যেটা অবশ্যই অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করেছে, হয়তো তাদের এক ধরনের একটা চাওয়াই ছিল যে ওনারা বিদায় নেওয়ার আগে সেটা করে যাবে। সো সেই বাণিজ্য চুক্তি এটাও তো বলা হচ্ছে যে রিভিউ করার সুযোগ আছে। সো দেখা যাক যে আমি জাহিদ নওয়াজ খান সাংবাদিক হিসেবে পরে প্রশ্নটা আপনার কাছেও আমি রাখবো, মানে আপনি আনসার করতে চাইলে নিশ্চয়ই করবেন। আমাদের অনেকেরই একটা কনসার্ন ব্যক্ত করছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে 1 বছর তিনি থাকবেন, তার অফিস এখানে আছে ডক্টর খলিল, এবং তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এই পদেও তিনি থাকছেন বলে তিনি একটা ধারণা দিয়েছেন। বাংলাদেশের দিক থেকে যারা যেটা বলছেন সেই জায়গায় যদি না যাই, আমি জাতিসংঘের জায়গা থেকে যদি দেখতে চাই যে সাধারণ পরিষদের সভাপতি যিনি, তিনি তো এক ধরনের নিউট্রাল রোল প্লে করবেন বা একটা অবস্থান সবার পক্ষ থেকে। সো বাংলাদেশ তো আসলে 40 বছর আগে, তিনি হুমায়ুন রশিদ চৌধুরী উদাহরণ দিয়ে 40 বছর আগের বাংলাদেশ নেই। এবং বাংলাদেশের এক ধরনের মিডল পাওয়ার না হলেও মিডল পাওয়ার হওয়ার চেষ্টা বাংলাদেশ বা ওই স্বপ্ন হয়তো বাংলাদেশ এখন দেখতে পারে, এবং তার যে জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন সব কিছু মিলিয়ে কোনো ইস্যুতে তো হয়তো বাংলাদেশের একটা মতামত বা অবস্থান আছে। এটা তিনি কিভাবে হ্যান্ডেল করবেন ওই চেয়ারে বসে? মানে সেখানে তিনি ওই অবস্থানটা বজায় রাখতে পারবেন কিনা, নাকি ওনার জন্য বাংলাদেশই আসলে চুপচাপ থাকতে হবে কোনো মতামত না?
আমার মনে হয় না যে এটা খুব আপনার বিগ কোনো প্রবলেম হবে। সাধারণ পরিষদ মানে তো আসলে শুধুমাত্র যে যখন অধিবেশনটা চলবে ওই একটা সময়, হ্যাঁ, তার উনি হয়তো সভাপতি, কিন্তু তার বাইরে তার বাইরে জরুরি অধিবেশন ডাকলেও তাকে প্রিজাইড এক করতে বছরের হতে পারে, প্রিজাইড এক বছরের হ্যাঁ, জন্য। মানে আরেকজন হওয়ার আগে পর্যন্ত। সো সেক্ষেত্রে এখন থাকে না যে আপনি আমরা ধরলাম যে ইলেকশন কমিশন, ওনারা তো ভোট দেন না, ওনারা যখন গোপন কক্ষে যাচ্ছেন তখন উনি একটা পক্ষে ভোট দিচ্ছেন, বাট উনি যখন এটা অ্যারেঞ্জ করছেন তখন তো উনি ইন্ডিপেন্ডেন্টলি নিউট্রালি করছেন। তো সেক্ষেত্রে হয়তো ওই সময়টা যদি এরকম কোনো পরিস্থিতি আসে, সেক্ষেত্রে অ্যাজ পর সভাপতি অফ ইউএনজিএ খলিলুর রহমান সাহেবকে ওখানে নিউট্রাল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সরকারের যদি কোনো অবস্থান থাকে সে তার সেখানে ভোটিংয়ের ক্ষেত্রে হোক, আলোচনার ক্ষেত্রে হোক, যে আমি নিশ্চিত যে আপনি যখন জাতিসংঘে প্রধানমন্ত্রী যদি ভাষণ দেন ওইখানে এমন কিছু জিওপলিটিক্স স্পেশালি ইসরায়েল ইস্যুতে নিশ্চয়ই উনি এমন কথা বলবেন যেটা হয়তো না অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে যাবে, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ ওই কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তো তাই বলে তো উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী সভাপতি বলে তো আর উনি বাংলাদেশের অবস্থান থেকে অন্য অবস্থানে যাবেন না। বাট আমার মনে হয় না যে এটা একটা বিগ ডিল হবে। থ্যাংক ইউ। এবং এটা তো শেষ করে দিই যে মানে গত 2 বছরে আমরা তাকে উপদেষ্টা হিসেবে পেয়ে এবং তার সম্পর্কে জেনে এটা আমার পার্সোনাল কনফিডেন্স যে উনি ক্যাপাবল এনাফ। থ্যাংক ইউ। না, এই ইস্যুতে তো ওনার তো লোড হচ্ছে প্রিজাইড করা, এবং আমাদের এমন কোনো দ্বিপাক্ষিক ইস্যু বা ইস্যু নাই যে ইস্যুগুলি ওইখানে এখন পর্যন্ত নাই যেগুলি আমরা সাধারণ পরিষদে আমরা উত্থাপন করবে বা আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবে, এরকম কোনো মানে ঘটনা নাই যেগুলি উত্তেজনা তৈরি করতে পারে। ওই একটা ইস্যু যেটা বলছেন যে হয়তো ইসরায়েল ইস্যুতে বা মানে এই কিলিং ইস্যুতে যদি কোনো বক্তব্য দিতে হয় তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, উনি প্রিজাইড করবেন, সুতরাং ওইখানে তো ওনার আর হা না বলার কিছু থাকবে না। ফলে আমার এইটা বোধহয় খুব একটা জটিলতা তৈরি করবে না। তো অন্য দেশের রাষ্ট্রপতিরাও তো বক্তব্য রাখেন, হ্যাঁ, তখন তারাও তো পক্ষে বিপক্ষে বক্তব্য রাখেন। এই উত্তেজনা তৈরি হবে হয়তো ইয়ের মধ্যে। তাদের সরকারের কেউ তখন সভাপতির আসন আছেন কিনা সেটা একটা ইস্যু। না, সেটা তো মানে যখন কোরিয়ান ইয়ে ছিলেন তখন তো কোরিয়ান বান কি মুন যখন ছিলেন তখন আমার যে এইটা বোধহয় খুব প্রুডেন্টলি হ্যান্ডেল নিশ্চয়ই হবে আমাদের। উনি নিজেকে ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, এরকম একটা বিষয়। উনি কারেন্ট হয়তো যদি একটা ইয়ে হতে পারে ডিপ্লোম্যাটিক, হয়তো উনি ওই 1 মাস ছুটি নিয়ে নেবেন, আবার যদি জরুরি অধিবেশন লাগে তখন আমার ধারণা মানে এইটা মানে হুমায়ুন রশিদ চৌধুরীর ক্ষেত্রে এরকম হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে আমার দীর্ঘ সময় উনি যেহেতু মানে অ্যাক্টিভ প্রেসিডেন্ট হিসাবে থাকতে চান, ফলে ওনাকে মনে হয় ইয়ে দেওয়া উচিত, মানে সার্টেন পিরিয়ডের জন্য হলো তাকে ইয়ে করা মানে রিলিফ করে দেওয়া উচিত, মানে যে আপনি ওই কাজটাই করেন আর কি। ওকে, আপনারা কমিউনিস্ট পার্টি এবং আপনাদের কাছাকাছি যারা সবসময় বিশ্বব্যাংক নিয়ে কথা বলেন, IMF নিয়ে কথা বলেন, সো সম্প্রতি বিশ্বব্যাংকের একটা জরুরি অর্থায়ন $1.1 বিলিয়ন এসছে। সো আপনি কি মনে করেন যে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এটা কি আমাদের জন্য স্বস্তির একটা বার্তা অর্থনীতির জন্য, নাকি এটা আমাদের অর্থনৈতিক দুর্বলতারও একটা বড় ইঙ্গিত? না, একটা ধরেন আমাদের যে বাজেটটা প্রণীত হয়েছে, তা আজকেই দেখলাম যে গত বছরের যে টার্গেট ছিল রাজস্ব আয়ের, যদি আমি ভুলে 93 কোটি টাকা বোধ হয় কম, 93,000 কোটি টাকা কম অর্জিত হয়েছে, মানে 1 লাখ কোটি টাকার কাছাকাছি 93,000 কোটি টাকা। তো ফলে আরও যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেটই দেওয়া হয়েছে। তো ফলে এই যে আপনার সংস্থান, অর্থের সংস্থান কীভাবে হবে? এই অর্থের সংস্থান তো আপনার মানে আমাদের লোকাল ব্যাঙ্কগুলি থেকে হলো নেওয়া হবে, জনগণের কাছ থেকে নেওয়া হবে, এমনকি ফরেন ফান্ড থেকে নেওয়া হবে। ফলে IMF-এর কাছে যাওয়াটা তো এক ধরনের অবধারিতই ছিল, এবং সেই কারণে আমাদের যে নীতির জায়গা, IMF-কে নিতে গেলে কিছু কাঠামোগত পরিবর্তন আপনাকে করতে হবে, বা মানে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতেই হয়। সেরকম স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের জায়গায় যাবে, এবং সেইগুলি প্রত্যেকটা জায়গা হবে হচ্ছে হলো জনগণের স্বার্থের বিরুদ্ধে।
যেমন আপনার ইউটিলিটিজে হলো ভর্তুকি তুলে দিবে, হ্যাঁ, তেলে ভর্তুকি তুলে, জ্বালানি তেলে ভর্তুকি তুলে দিবে, তারপর আপনার হচ্ছে হলো গ্যাসে ভর্তুকি তুলে দিবে। আপনি সবসময় ভর্তুকি দিয়ে চালাতেই চাইবেন কেন? আপনি ওই সক্ষমতা, আপনি যদি এই জায়গাটাই তো একটা বড় প্রশ্ন, যে আপনি যখন হলো সেনাবাহিনীকে 2 টাকা কেজি দরে চাল খাওয়াবেন, তখন এটা আপনি বলেন প্রণোদনা। আর যখন গরিব মানুষকে আপনি, কৃষককে যখন আপনি মানে কম মূল্যে মানে তার কীটনাশক দিবেন, সার দিবেন, অন্য কিছু দিবেন, তখন বলবেন যে ভর্তুকি। এই সেনাবাহিনী কি অন্য দেশের মানুষ? হ্যাঁ, যে সেনাবাহিনীকে আপনি বললেন, না আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না, অন্য দেশের মানুষ না, আবার সেও যে সেনা সদস্যরা যে বড়লোক মানুষ, না আমি সেই জায়গায় বলছি না। আমি সেনাবাহিনীকে একেবারে কথা বলছেন না, উনি বলছেন, আপনি বলছেন যে এক জায়গায় প্রণোদনা বলছেন, আর যখন আপনি কৃষককে দিবেন তখন বলবেন ভর্তুকি, বা সাধারণ মানুষকে যখন দেবেন তখন ভর্তুকি। দুইটাই কিন্তু প্রণোদনা। আপনার কৃষি যদি আজকে আমাদের উন্নত না হয়, আজকে যদি বাংলাদেশের ধান মানে চাল আমদানি করতে হইতো, আজকে যদি আমাদের মানে অন্য কৃষিপণ্য আমাদের ওই আগের তুলনায় আগের মতো আমদানি করতে হইতো, তাহলে বাংলাদেশের তো বৈদেশিক মধ্যে একটা বড় অংশ চলে যেত খাদ্য পণ্য আমদানি করার জন্য। তো এখন কৃষক এবং ক্ষেতমজুরা আপনার যেই উন্নতি করেছে, ধান উৎপাদনে উন্নতি করেছে, দুধ উৎপাদনে উন্নতি করেছে, মাংস উৎপাদনে উন্নতি করেছে, এই জায়গায় আপনি তাকে হলো প্রণোদনা দিবেন না। আপনি যখন খুব ক্যাটাগরিক্যালি যদি বলতে হয়, এই যে মানে আমেরিকার সাথে যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করলো, সেইখানে আমেরিকা থেকে যদি আপনি 7 লক্ষ মেট্রিক টন গম প্রতি বছর আনেন, এবং সেটার দাম বেশি হবে, কোয়ালিটি 70-80, তারা বলছে কোয়ালিটি ভালো হবে। কোয়ালিটি ভালো তো কিছু হবে না, কারণ আপনি মানে আপনার 70 লক্ষ কম দামে জিনিস কম টাকা দেখি, আপনার তো দরকার 70 লক্ষ মেট্রিক টন গম, আপনি 7 লাখ আনলেন ওইখান থেকে, আর 63 লক্ষ মেট্রিক টন গম তো আপনাকে বাংলাদেশি সোর্স থেকে নিতে হবে, অথবা ইউক্রেন বা রাশিয়ান সোর্স থেকে নিতে হবে। ফলে ওই গমের সাথে এই গম আপনি কিভাবে মিলাবেন? আপনি তো কেউ বেশি দাম দিয়ে তো গম আনবে না। আপনার যদি আজকে 2 কেজি আটার একটা প্যাকেটের দাম হচ্ছে 120 টাকা, আপনি আমেরিকান গম আনলে তো সেটা 120 টাকায় বিক্রি করতে পারবেন না, 200 টাকায় বিক্রি করতে হবে। তখন হয় সরকারকে ভর্তুকি দিয়ে এটা আনতে হবে, নয় যারা যে 6টা-7টা কোম্পানি হচ্ছে বিদেশ থেকে এই খাদ্যপণ্য আমদানি করে, তাদেরকে হচ্ছে আপনাকে ভর্তুকি দিতে হবে। এবং আমেরিকা বলছে, এই চুক্তির মধ্যে আছে, যেসব দেশ হলো ভর্তুকি দিয়ে উৎপাদন করে এবং অবাজার অর্থনীতি, চায়নাকে মিন করছে, কারণ আমাদের সঙ্গে চায়নার ইম্পোর্ট সবচেয়ে বেশি, আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি চায়না থেকে। ফলে ওই সব দেশ থেকে তুমি হলো ইম্পোর্ট করতে পারবা না। কিন্তু আমেরিকান যে কোনো পণ্য আপনি ইম্পোর্ট করেন না কেন, আপনাকে ভর্তুকি দিয়ে ইম্পোর্ট করতে হবে, কারণ আমেরিকান যে কোনো পণ্যের দামই হচ্ছে আমরা যেই সোর্সগুলি থেকে ইম্পোর্ট করি, হ্যাঁ, ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, ইউক্রেন, রাশিয়া, হ্যাঁ, এইসব দেশগুলি থেকে যে আমরা যেই সোর্সগুলি থেকে ইম্পোর্ট করি, একেবারেই আমেরিকা থেকে তাদের দাম কম। ফলে আমেরিকান যে কোনো পণ্য, যেই ভোগ্য পণ্যই আপনি আনেন না কেন, লিপস্টিক বা ওই যে যাই আনেন না কেন, সব কিছু আপনাকে বেশি দাম দিয়ে বিক্রি করতে হবে। ফলে বাজার যদি আপনাকে স্টেবল রাখতে হয়, আমেরিকান গম তাহলে কে কিনবে? আমেরিকান গম থেকে আটা কে কিনবে যদি না আপনি অ্যাড পার করে দিচ্ছেন? বড় লোক কয়েকজন হয়তো কোয়ালিটির কারণে কিনবে, কিন্তু সাধারণ বাজারে তো এই আটা বিক্রি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি, বা ময়দা বিক্রি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই রাশিয়া থেকে আনা বা ইউক্রেন থেকে আনা আটা গমের সমান হচ্ছে এটা মার্কেট প্রাইস হয়। ফলে এই যে পুরো বিষয়টাই কিন্তু আপনি মানে ভর্তুকি দিয়ে চালাচ্ছেন। আবার যখন IMF-এর কাছে আপনি যাচ্ছেন, IMF-এর কাছে আপনি বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাচ্ছেন, তখন বলছেন যে ঠিক আছে, ওরা যে নীতি আপনাকে সাজেস্ট করতেছে, প্রেসক্রিপশান দিচ্ছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী হলো আপনি করতেছেন। আজকে বাংলাদেশ ক্রমান্বয়ে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এখন বাংলাদেশ দেখা যাচ্ছে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে রূপান্তরিত হবে। এক গার্মেন্টস ছাড়া আপনি চিনি, বাংলাদেশে বছরে 20 লক্ষ মেট্রিক টন চিনি লাগে। আমাদের যে 9টা চিনি কল চালু আছে, এর উৎপাদন ক্ষমতা 50 মেট্রিক, মানে কি বলে এই আপনার 1 লাখ মেট্রিক টন না, তার কম, 70,000 মেট্রিক। বিকল্প কি তাহলে যদি যদি আমদানি না করি? এই যে আপনি যে মানে আমদানি না করেন, আপনাকে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। আপনি 14টা বোয়িং বিমান আনতেছেন হলো 35,308 কোটি টাকা দিয়ে, আর আপনি 1,000 কোটি টাকা দিলে আপনি যে 25টা পাটকল ছিল সেগুলিকে হচ্ছে হলো মানে আপনার বিএমআরই করা যেত। আপনি অনেক কম টাকা দিয়ে হচ্ছে হলো চিনি কলগুলিকে আপনি বিএমআরই করতে পারতেন, একবারে মানে আধুনিক করে ফেলতে পারতেন। সেগুলি না করে আপনি
14টা বোয়িং বিমান কিনবেন। তো 14টা বোয়িং বিমান তাও আপনার হলো 31-এর মানে ফেব্রুয়ারির মধ্যে আসবে না, মানে জনাব তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রী থাকবেন তার মধ্যেও আসবে না। দ্বিতীয় টার্মে উনি নির্বাচিত হলে হয়তো তার দ্বিতীয় টার্মে আসবে। 35 সাল পর্যন্ত লাগবে হচ্ছিল এই বোয়িং বিমান আসতে, এবং এটা তো ওইটার জন্য আপনি খরচ করবেন। এটা শুধু তো এই সরকার না, আমি অন্তর্বর্তী সরকার, তার আগের সরকার। আমি এটাই বলতেছি যে এই যে আমাদের আমরা তো বলছি সরকারের ধারাবাহিকতা থাকতে গত হবে। 55 বছর ধরে যারা ক্ষমতায় আছে সেই সরকারও সবই তো একই শ্রেণীর সরকার, একই মানে চিন্তার সরকার, IMF ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসক্রিপশন মানার সরকার। ফলে তারা একই পদ্ধতিতে, আপনি মানে নীতির দিক থেকে কোনো পার্থক্য দেখতেছেন? মানে ওনাদের পলিটিক্যাল যেই মানে আদর্শ বা পলিটিক্যাল জায়গা, সেই জায়গাটায় হয়তো ভিন্নতা আছে। বাঙালি জাতীয়বাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ, এই পরিবর্তনগুলো। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো ভিন্নতা কিন্তু নাই। আপনি 75-এর পরে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একেবারেই মানে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। জাহিদ খান, আপনি বলবেন এমনি 2026-27 অর্থ বছরের বাজেটের কথা উল্লেখ করছিলেন মিস্টার রতন, কার্যকর শুরু হয়ে গেছে 1 জুলাই থেকে। সো আপনার মতে এই বাজেট কি, এটা কি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে, কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা বাস্তবসম্মত বলে মনে হচ্ছে? ওকে, ফার্স্ট থিং হচ্ছে যে আমরা আসার আগে আমরা যেটা খবর দেখে আসলাম সেটা হচ্ছে যে এলপিজির দাম কমানো হয়েছে। 12 কেজি এলপিজি যে সিলিন্ডার, এটা 350 টাকা প্লাস কমানো হয়েছে। এখন এলপিজি আমি জানি না আপনাদের কি, আমি নিজে আমার বাসাতে এলপিজি ইউজ করতে হয়। সো ফর মি ইটস এ বিগ নিউজ যে আমি যেটা 35 কেজি আমরা কিনতাম বিল্ডিংয়ের জন্য কিনি, এটা যে 5600-5800 টাকা ছিল, এটা হয়তো কমে আসবে, 5000 টাকা হবে। সো আমি যেটা বলছিলাম বা আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংক IMF, তো তাকে সেইখানে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর শর্ত পূরণ করতে, আপনি অর্থনীতি ছাত্র অনেক বেশি বুঝবেন আমার থেকে, যে ওগুলো পূরণ করতে গিয়ে তাকে তো কিছু অঙ্ক করতে হয়। সো এন্ড অফ দ্য ডেতে সেই অঙ্কে যদি সাধারণ মানুষ সাফারার না হয়, যে আপনি ভর্তুকির কথা বলেন অথবা সাবসিডি বলেন অথবা আপনি মূল্যস্ফীতি বলেন, যদি এর আমাদের ইন্ডিকেশন ইজ গুড যে এলপিজির দাম কমা মানে হচ্ছে যে এর মানে হচ্ছে তাহলে গভর্নমেন্টের যে বেসিক যে যেখান থেকে পলিসি ফর্মুলেট হতে পারে। আপনার এখানে নিয়মিত টকশো করা রাশেদ আল মাহমুদ তিতুমির এখন অর্থ উপদেষ্টা, হ্যাঁ, সো ওনার দিক থেকেও এই চিন্তাটা আসতে পারে যে কীভাবে আপনি ব্যালেন্স করবেন, যে আপনি একদিক দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর শর্ত মানবেন, সেই শর্ত মানতে গিয়ে আপনি রিফর্মের জায়গা থেকে কোন জায়গাটাতে মানুষকে কম এফেক্টেড করবেন। সো সেদিক দিয়ে ওকে, আমরা একটু দেখতে চাই যে যদি মর্নিং শোজ দ্য ডেজ এরপরে কী হয়। আর যেটা আপনি বাজেটের বিনিয়োগের যে কথা বললেন, যে বিনিয়োগ, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি, যে একটা বিষয় হচ্ছে যেরকম এই সময় সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতেছে, যে তারেক রহমানের যে বেজিং সফরের সময় সেখানে প্রচুর বিভিন্ন প্রসপেক্টিভ ইনভেস্টর বলছেন যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী একটা প্রেজেন্টেশন দিয়েছেন, ভেরি স্মার্ট গাই, একই রকম প্রেজেন্টেশন আগেও দিয়েছেন। তাহলে যেটা হলো যে অন্তর্বর্তী সরকারের সময় আসলে ফরেন ইনভেস্টররা ওইভাবে উৎসাহী হন না, কারণ জানতেন না যে এই সরকার কতদিন কন্টিনিউ করবে, সরকারের পলিসি স্টেবল থাকবে কিনা, বা এই সরকার যে পলিসি নিচ্ছে ইলেকটেড গভর্নমেন্ট এসে কতটা কি চেঞ্জ করবে। সো এখন এদিক থেকে আপনি দেখেন যে যেহেতু একটা ইলেকটেড গভর্নমেন্ট যাত্রা শুরু করেছে, সো ইনভেস্টররা ক্যান হোপ যে পলিসির এক ধরনের সাস্টেনেবিলিটি থাকবে। সো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে প্রিভিয়াস আমলে যেভাবে অন্তর্বর্তীর আগে যে পেসে বলি সেটা কম হোক বেশি হোক, যে অন্তত তার চেয়ে কম কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। সো ফরেন ইনভেস্টমেন্ট রাইজিং এদিকে যাবে। আর যেটা আপনি কর্মসংস্থান, ওই অর্থে কিন্তু বাজেটে আমরা খুব যে স্পেসিফিক কোনো একটা প্ল্যান প্রোগ্রাম দেখেছি এরকম না। আর কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা আমি সাংবাদিক হিসাবে সাধারণ মানুষরাও যেটা সবার চোখ শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, যে কততম BCS এর কবে প্রজ্ঞাপন জারি হবে, কতজন নিবে, কতজন এই ক্যাডার হবে, কতজন নন ক্যাডার হবে, মানে সেটা হয়তো কয়েক হাজার, হ্যাঁ, তার বাইরে যে আমরা খুব বেশি অ্যানালিসিস করি এরকম না। বাট অবশ্যই যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে,
যেটা আপনি বলছেন যে বিগ 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 ডিবেট যে আমরা চিনি আমদানি করব নাকি চিনি উৎপাদন করব, হ্যাঁ, মানে যেগুলো প্রসেসড যেসব ইন্ডাস্ট্রি, আমার যদি কাঁচামাল না থাকে তাহলে তো আমি সেই পাটের ক্ষেত্রে হয়তো ভিন্ন, কিন্তু পাটও তো এখন হয় না। না, আমাদের আখ চাষ হতো 5 লক্ষ আখ চাষ ছিল তখন, আমার লোক সংখ্যা তো ছিল 10 কোটি, হ্যাঁ। সো আমাকে এটাও ভাবতে হবে যে আবার পপুলেশন কোন জায়গাতে গিয়েছে। সো এখানে লাইক আমার এবং কোনটা আমদানি করা এবং কোনটা উৎপাদন করা বেটার। আমি যদি আমদানি করে উৎপাদন খরচের চেয়ে কমে আমদানি করতে পারি তাহলে আমাকে তো সেটা তো উৎপাদন করার প্রয়োজন নাই। বাট স্টিল ইয়েস, যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকে তাহলে এখানে আপনার যে, এবং আপনি যেটা বলছেন আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড ন্যাশনাল দিকে যাচ্ছি, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, এটা সত্য। বাট আবার এটাও তো ঠিক যে গত 55 বছরে আমাদের কনজিউমার প্রোডাক্টের মার্কেট তো হিউজ হয়েছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে বাজেটের মধ্যে খুব সুনির্দিষ্ট না থাকলেও যদি গভর্নমেন্ট ক্যান এনশিওর পলিটিক্যাল স্টেবিলিটি তাহলে ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে এমপ্লয়মেন্ট বাড়বে। বাট এটা যে খুব মানে রেভলিউশনারি কিছু হবে এরকম না। আর না হলে অফ টপিক বলি, গভর্নমেন্টের কার্ড তো আছে না। বেশারতন হাম এবং ডেঙ্গু এখনও মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে চলেছে এবং সিটি কর্পোরেশন গুলোর পক্ষে আসলে এই সমস্যার সমাধান, বিশেষ করে ডেঙ্গু সমস্যার সমাধান করা সম্ভব কিনা, বা জাতীয় পর্যায়ে কোনো বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন কিনা, সরকার কী করছে বলে মনে হচ্ছে আপনার কাছে? না, এটা তো খুবই মানে দুঃখজনক যে হামে 700 শিশু মৃত্যুবরণ করেছে, বা হামের ইয়ে নিয়ে। তো এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, এগুলি বলে তো আর পার পাওয়া যাবে না। কারণ অলরেডি এই সরকারের আবার ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, যে মানে আইডেন্টিফাই করা হচ্ছে না যে কার ব্যর্থতার কারণে এটা হচ্ছে। আবার মানে প্রফেসর সাহেবের সবচেয়ে যেই উপদেশটাকে বানানো নিয়ে ওনার এক ধরনের জেদ ছিল, সেই উপদেশটা ব্যর্থতা আমরা দেখছি যে তিনি সেটা করতে পারেন, এবং উনি মনেও করেন না যে এটা ওনার দায়িত্ব ছিল। মানে এটা আমি জানি না, এটা পত্রিকায় পরিচয়, এটা ওনার সঙ্গে তার কোনো কনভারসেশন আমার হয়নি। ফলে এইটা একটা মানে আইডেন্টিফাই হওয়া উচিত ছিল যে প্রশাসনিক কোন কর্মকর্তাদের গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটেছে। আর এই সরকারও চেষ্টা করছেন, কিন্তু মৃত্যু তো থামাতে পারছেন না। মানে যে প্রচেষ্টাটা নিচ্ছেন বলে শুনি বা জানি বা প্রচার করা হচ্ছে, তার ফলে তো মানে হামে মৃত্যুর সংখ্যা কমে যাচ্ছে তা কিন্তু না। সেই জায়গাটা তো এই সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা আছেই। আর ডেঙ্গু তো এটা গত অনেক বছর ধরেই একটা মহামারীর মতো, যে প্রতি বছর ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যায়। হয়তো যুদ্ধ হয়তো মানুষ মানে অন্য দেশে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে হয়তো এত মানুষ মারা যায় না যত মানুষ আমাদের দেশে ডেঙ্গু এবং এই ধরনের মহামারীতে মারা যায়। ফলে এইটা সরকারের, আমি মনে করি একটা মৃত্যুও যদি থামানো যায়, বা একটা মৃত্যুও যদি, এখন অনেকে বলবেন যে এইগুলি তো মানে লেখা ছিল যে মৃত্যু হবেই, সুতরাং আপনি কীভাবে থামাবেন? এটা হয়তো পার্লামেন্টে কেউ একজন বলেই বসলো। এখন পার্লামেন্ট তো অনেক কিছু বলা হয় যেগুলি মানে আমাদের শুনতে হয়, শুনে আমাদের এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হয় যেটা আমরা যখন বন্ধুরা বসে বা একটু ভদ্র সমাজে বসে আলোচনা করি, সেই আলোচনা আমরা করি না। এখন পার্লামেন্টে যদি মুতাবিবাহ নিয়ে যদি হলো দীর্ঘক্ষণ ধরে আপনি বাহাস করেন, সেটা তো মানে আমি তো জানতে চাই কার পয়সায় আপনি এই বাহাস করতেছেন, কে আপনাকে এই অধিকার দিল এইটা আলোচনা করার জন্য। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটছে, সেখানে পার্লামেন্ট বরঞ্চ আলোচনা করতে পারতো যে হামে এবং ইয়েতে কিভাবে আমরা মানে দ্রুত উদ্যোগ নিয়ে এলো এই মৃত্যুগুলিকে আমরা থামাতে পারি। সেই কাজটা কিন্তু হয়নি। আমি জাস্ট একটা এই অন্য প্রসঙ্গে একটা যে এই যে আমরা কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করছিলাম, সেখানে আজকে একটা নিউজ আপনারা দেখছেন কিনা, প্রচণ্ড মন খারাপ করার মতো একটা নিউজ, একটা পত্রিকার হেডলাইন হয়েছে যে 2024-25 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাদের মধ্যে যেই ছেলেমেয়েরা পাশ করেছিলেন, হ্যাঁ, তাদের বাইরেও, তাদের মধ্যে থেকে 5 লক্ষ ছেলেমেয়ে হচ্ছে হলো এবার হলো মানে অ্যাপিয়ার করে নাই। এবং সবচেয়ে বেশি, যেখানে আমি যখনই টকশোতে আসি, কর্মসংস্থানের আলোচনা হয়, তখন বলা হচ্ছে মানে এই যে শিক্ষা ব্যবস্থা, এগুলি তো অপ্রয়োজনীয়, কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হোক আমাদের।
ওই বছর 1,65,000 হচ্ছে আপনার মানে ছেলে মেয়ে হলো নিবন্ধন করেছিল, তার 54% এবার হলো এফআইআর করতেছে না। এই যে শিক্ষার যে কি ভয়াবহ অবস্থা রে ভাই। এবং আবার যদি যারা লেখাপড়া করতেছে, সাধারণ লেখাপড়া করতেছে, আমাদের উচ্চ শিক্ষা যাচ্ছে, তারা বিজ্ঞান পড়তেছে না, তারা অঙ্ক পড়তেছে না। 15-20 বছর পরে তো আপনার বিজ্ঞান শিক্ষক আর অঙ্ক শিক্ষকের হলো স্ক্যারসিটি দেখা দিবে। তখন তো বিদেশ থেকে আমাদের বিজ্ঞান শিক্ষক আর অঙ্ক শিক্ষক আনতে হবে। সবাই এখন বিজ্ঞান যারা পড়ে তারা হচ্ছে সব নেয়, মনোবিজ্ঞান, উমুক বিজ্ঞান তুমুক নিয়ে বিজ্ঞান হয়ে যায়। কিন্তু পিওর সায়েন্স বলতে যেটা বুঝি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এই নিয়ে তো পড়াশোনার সংখ্যা খুবই কম। এইটা 10 বছর 15 বছর আগে একবার আমরা দেখে মানে আমাদের এক গবেষক দেখেছিলেন, তখন ভয়াবহ ছিল। তার চেয়ে কত ভয়াবহ অবস্থায় এখন আছে আমি জানি না। তো এই যে পরিস্থিতিটা, আমার মনে হয় সরকারের এই মানব উন্নয়নের যেই মানে লক্ষ্য, সেই লক্ষ্যর দিক থেকে খুব ক্যাটাগরিক্যালি এই কাজগুলি হলো করা উচিত। এখন আরেক বিরোধী দল আসছে, তারা যে শিক্ষার কথা বলবে, সেই শিক্ষা দিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আপনি যে মধ্যম শক্তিশালী দেশ সেটা কিন্তু আমরা হইতে পারবো না। আমাদের মধ্যম শক্তিশালী দেশ হইতে হলে আমাকে বিজ্ঞান শিখতে হবে, আমাকে এলো নানা রকম শিখতে হবে। আবার মাঝখানে ছড়ায় পড়ছিল যে বাংলা ভাষা তুলে দেওয়া হবে, কী বলে আপনার ইতিহাস তুলে দেওয়া হবে, সেইটাও তুলে দেওয়া যাবে না। ভাষাও থাকতে হবে, ইতিহাসও থাকতে হবে, কিন্তু আপনি কোন লেভেলে কতটুকু কাকে পড়াবেন সেই বিষয়টা হলো লাগবে। এই যে মানে আপনার একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা, যেমন আপনার চিনি উৎপাদন করবেন না, চিনি বিদেশ থেকে আনবেন, এটা কিন্তু স্ট্র্যাটেজিক পণ্য। প্রতিটা পণ্যের সাথে বিস্কুট বলেন, এই বলেন, সেই বলেন, সবার সাথে চিনি লাগে। যদি কোনো কারণে একবার চিনি আমদানি আমরা করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের পুরো বিষয়টাই একটা ম্যাসাকার হয়ে যাবে আর কি। ফলে আপনি মানে আপনাকে একটা বাস্কেট বানাই, মানে এক বাস্কেটে সব রাখতে পারবেন না, নানা বাস্কেটে আপনাকে রাখতে হবে। আপনাকে উৎপাদনও করতে হবে, আমদানিও করতে হবে, এইটার মধ্য দিয়ে আপনাকে ব্যালেন্সিং করতে হবে। জাহিদ খান, একটু স্বাস্থ্য নিয়ে তো আমরা কথা বলছি, যে আপনি বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এবার বাজেটও বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু ওভারঅল পারফরমেন্স কেমন দেখছেন, বিশেষ করে যারা দায়িত্বে আছেন, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী? কারণ আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যতটুকু বুঝি, বা তিনি যখন ক্যাবিনেট করেন মন্ত্রিসভার বৈঠকে তাদেরকে বলেছিলেন যে 6 মাস সময় দিয়ে বেঁধে দিয়েছিলেন, যে 6 মাস পরে তিনি রিভিউ করবেন। শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে নকল কিন্তু হবে না, এখন পরীক্ষার্থী আসছে না, নকল কিভাবে হবে? যাই হোক, আপনি যেটা বলছিলেন যে হাম এবং হামের বিষয়, আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম যে যখন এই বছর 700 বাচ্চা মারা গেছে, সেই বিগ ফিগার, হ্যাঁ আমাদের কাছে ফিগার, বাট যার বাচ্চা মারা গেছে তার কাছে কোনো মানে ফিগার না, এটা জীবন মরণ, কোনো হিসাব নাই। সেটাই, মা বাবার কাছে দিয়ে লস্ট এভরিথিং। সো আমি একটু খোঁজ করার চেষ্টা করছিলাম যে আসলে বছরে আমাদের দেশে হামে মৃত্যু কেমন হয়। তো আমি কিন্তু কোথাও ওইভাবে রেকর্ডেড নাই, মানে এর মানে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারছেন না। আমরা এবার বুঝতে পারছি যে হামে মৃত্যু বেশি, সেটা কত বেশি। অন্য বছর কি হামে মৃত্যু শূন্য থাকে? আমরা যাই না। অন্য বছর কি হামে বছরে 100 জন মারা যায়? আমরা যাই না। তো যেটা ঘটেছে যে হামের মৃত্যু, আসলে হামে তো মারা যায় না, মারা যায় হচ্ছে হামের কারণে বেসিক্যালি নিউমোনিয়া হয়, যখন সে শ্বাসকষ্টে ইয়েতে পড়ে। এবং আমাদের কোভিডের সময় তো আমরা অনেক এই মানে আইসিইউ যেটা বলি আমরা, হ্যাঁ সেটার কথা আমরা অনেক আলোচনা করেছি, বড় বড় পরিকল্পনা হয়েছে, কিন্তু আসলে আমরা খুব যে শিক্ষা নিয়েছি এরকম না। তেমন সেই শিক্ষা না নেওয়ার কারণেই আপনি দেখেন যে আমাদের এখানে আমরা এটা এনশিওর করতে পারলাম না, যে কারণে বাচ্চাদেরকে আমাদের হারাতে হলো। ডেঙ্গুর বিষয়টা, এটা হচ্ছে মানে এটার তার টিকা, হামের টিকা আছে, হ্যাঁ, তো ডেঙ্গুটার টিকা এখনো তো বোধহয় আসেনি, বা কেউ মানে এরকম মশা কোথায় কামড়াবে আপনি বুঝতে পারবেন না। সো বাট আপনাকে মশাটাকে আপনি দূর করতে হবে, হ্যাঁ, তো মশাটা দূর করার ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমরা দেখতে পাচ্ছি যে সভাপতি 5ই আগস্টের পরে লোকাল গভর্নমেন্ট ইলেক্টেড আর রাখা হয় নাই। আমরা যদি ঢাকার কথা আলাপ করি, আমাদের 2 সিটি কর্পোরেশনের 2 জন প্রশাসক আছেন, একজন তো আপনার এখানকার প্রিয় মানুষদের একজন, হ্যাঁ, দক্ষিণের সালাম ভাই, অন্যজনও নিশ্চয়ই প্রিয়, ওই মানে আমরা হয়তো টকশোতে তাকে খুব বেশি দেখি নেই মানুষের জন্যে। বাট শুধু মেয়র দিয়ে আসলে ঢাকা শহরের এই একেবারে মানে গ্রাসরুট পর্যায়ে সমস্যার
সমাধান করা সম্ভব না, এটার জন্য ওইখানকার জনপ্রতিনিধি লাগে। সো আমার মনে হচ্ছে যে ডেঙ্গু একটা কারণ হতে পারে, বাট এরকম যত কারণ আছে এগুলোকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দেওয়া উচিত, এবং লোকাল গভর্নমেন্টের ওই ইলেক্টেড প্রতিনিধি। এখন আমি জানি না তো যে আমার এখানে যদি মশা জন্মায়, আমি যে সিটি কর্পোরেশন অফিসে কমপ্লেন করবো, সেই অফিসে কিন্তু তোর জনপ্রতিনিধিরই। হ্যাঁ, সো এই জায়গাটা আমার মনে হয় যে অ্যাড্রেস করা উচিত, এবং এটা দৃষ্টি শোভন হয় না যে অনির্বাচিত কাউকে দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস লোকাল গভর্নমেন্ট চালানো। হ্যাঁ, সো আমরা শুনতে পাচ্ছি যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়তো একটা প্রসেস শুরু হবে। সো এটা বেশি লেংদি না করাই ভালো হবে। যারা বেশ প্রশাসক হয়ে নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছেন, তাদেরও এই বোধোদয় হওয়া উচিত যে আসলে সরকার দায়িত্ব দেওয়ার কারণে প্রশাসক হওয়ার চেয়ে ইলেক্টেড হয়ে প্রশাসক মেয়র হওয়াটা বা অনেক সম্মানের, সেটা আমার মনে হয় তারা নিজেরাও বোঝেন। আর ভাইয়ের কথা বলছিলেন যে বিজ্ঞান শিক্ষা, অবশ্যই বিজ্ঞান শিক্ষার দিকে তো আমাদের আগ্রহ কম। আমি নিজেও এইচএসসি পর্যন্ত বিজ্ঞান পড়ে আর বিজ্ঞানের দিকে যাই। যাই হোক, আমি বলছি যে ঠিক আছে, বাট আবার যে মানে আমি অতটা কিন্তু হতাশ নই যে বিজ্ঞান শিক্ষক পাবেন না, কারণ গত 55 বছরে আপনি আমাদের যে কলেজগুলো দেখি, তো সেখানে তো বিজ্ঞান সাবজেক্টের সিট সংখ্যা তো কমে নাই, সিট সংখ্যা তো ক্রমান্বয়ে বেড়েছে, এবং সেখানে ভর্তি হচ্ছে। ট্রু যে আগে যত পার্সেন্ট, আগে যদি 100 জন পাস করতো, 50 জন বিজ্ঞানের সাবজেক্ট পড়তো, 50 জন কলা বা সামাজিক বিজ্ঞান পড়তো। এখন 100 জন পাস করলে হয়তো 80 জনই কলা বা সামাজিক বিজ্ঞান পড়ছে, বা ব্যবসা বাণিজ্য পড়ছে, 20 জন বিজ্ঞান পড়ছে। তো সেক্ষেত্রে ওই বিজ্ঞান সাবজেক্ট পড়ার চেয়েও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আসলে আমাদের মগজে আমরা কতটা বিজ্ঞান মনস্ক। হ্যাঁ, আমরা তো অনেক বিজ্ঞানের শিক্ষককেও দেখি যে আসলে ওটাকে উনি শুধুমাত্র বইয়ের একাডেমিক বিষয় মনে করেন, তার জীবন চর্চাতে বা অন্য জায়গাতে আসলে বিজ্ঞানের খুব একটা ছাপ আমরা দেখি না। শিক্ষার ক্ষেত্রে আগেও একদিন আপনাকে বলেছিলাম যে আমার আশা ছিল যে ইউনূস সরকারের সময় অন্তত 2টা জায়গাতে কাজ হবে, একটা স্বাস্থ্য এবং শিক্ষা। তো স্বাস্থ্যে তো একেবারেই মানে তথৈবচ অবস্থা, যার কিছু ওয়ান অফ দ্য রিজনস, অবশ্যই আমি গেম আমরা নাও করতে পারি, বাট এটা তো সত্য যে ওই সরকারের সার্টেন জায়গাতে ব্যর্থতার কারণেই সেটা তো আপনি ইউনিসেফও তাদের বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা বারবার সরকারকে সতর্ক করেছিল। শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে ওই অন্তর্বর্তী সরকারের সময় আগে থেকে আপনার এক ধরনের একটা আমাদের আগে যেরকম স্কুলে রাফ খাতা ছিল, আমাদের সব শিক্ষাটা একটা রাফ খাতার মতো হয়ে গেছে। এক এক সরকার আসে এক এক রকম সে ভেবে যেরকম ইমিডিয়েট মানে অন্তর্বর্তীর আগের আওয়ামী লীগ সরকারের সময় যে শিক্ষানীতি এসেছিল, সেটা আমাদের অভিভাবক ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখেছি খুব বেশি ওয়েলকাম হয় নাই, এবং হয়তো তার কোনো নিশ্চয়ই কারণও ছিল। এখন আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের শিক্ষানীতিটা আসলে কোন দিকে যাবে, এখনও খুব একটা আমরা ক্লিয়ার না। আমরা একটা নীতি প্রণয়নের চেয়ে বেশি আমরা গুরুত্ব দিই যে পাঠ্য বইয়ে ঘোষকের নাম থাকবে নাকি জাতির পিতার নাম থাকবে, নাকি কোনটা থাকবে, মানে আমরা পার্টিজান এজেন্ডা থেকে আমরা পাঠ্যপুস্তক ঠিক করতে চাই। বাট আলটিমেটলি আমাদের দরকার এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একটা ন্যাশনাল লেভেলে ডায়লগ করে, সেটা শিক্ষকদের অংশগ্রহণে, বুদ্ধিজীবীদের অংশগ্রহণে, এক্সপার্টদের অংশগ্রহণে আমাদের একটা এরকম একটা শিক্ষানীতি দরকার। আজকে আমার এক সহকর্মী বলছিল, আচ্ছা দেশে কি এমন একটা আইন করা যায় না যে এরপর থেকে যেরকম কোনো নাম চেঞ্জ করা যাবে না, মানে যোগ করছিল যে ত্রিশালের নাম নজরুল সিটি করার ক্ষেত্রে একটা পর্যালোচনা করা হবে। ওকে, সেটা হতেই পারে নজরুল সিটি ত্রিশালের একটা এলাকাতে, কিন্তু আমাদের যে এই মাসে বা যেরকম ওই দিন দেখলাম যে জামাতের বিরোধী দলীয় নেতা একটা গল্প বলছিলেন যে পাগলা অমুক কলেজ। হ্যাঁ, সো এই যে সরকার পরিবর্তন হলেই যে নাম পরিবর্তনের যে কালচার, হ্যাঁ, যেরকম আমি খুব লাগে যে আমাদের যেসব আত্মীয় স্বজনরা গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, তারা একসময় পড়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পরে পড়েছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, এখন আরেকটা নাম হয়তো হবে। মানে আপনার সার্টিফিকেটটাই তো তাহলে আবার কি আপনি চেঞ্জ করবেন বারবার যে আপনি অমুক, হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল ছিল,
এখন সেখানে আপনি ওইটা কি এই নজরুল হল হবে না হাদি হল হবে না অমুক হল হবে তমুক হল হবে, এই যে আমাদের এই জায়গাটা, আমাদের এই জায়গাতেও একটা মানে মনোজগতে একটা পরিবর্তন দরকার। এবং সেটা আমরা আশা করি, যেহেতু আপনি দেখেন যে এই নামের ক্ষেত্রে তারেক রহমান নিজেই কিন্তু বলেছে যে তার কোনো একটা নামকরণের বিষয়ে, যে এটা কি আমার মা করেছেন, না, তাহলে কেন নাম চেঞ্জ করে আমার মায়ের নামে করবেন। বা আমরা দেখে অনেকেই ধারণা করেছিলাম যে হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম চেঞ্জ হয়ে আবার জিয়া হবে, ওটাও কিন্তু হয় নাই। সো টপ জায়গাতে এই যে মানে চিন্তার দিক থেকে যে শুভ ইঙ্গিত আছে, এটা আসলে নিচের জায়গাতেও আনতে হবে, তাহলে আপনি মনে করেন যে আমরা এই বিষয়গুলো হয়তো পীড়াদায়ক হবে না। জি, আমরা একটু শেষের দিকেও চলে এসেছি। তো আমি একটু আগামী 6 মাসের দিকে সামনে তাকাই, যখন গিয়ে একটা বছর সরকারের হবে, এই সময়টার মধ্যে আর সামনে পলিটিক্যাল, ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জেস কি আছে বলে মনে করেন সরকারের সামনে? না, একচাসকালি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই জুলাই মাস তো কোটা নিয়ে হলো আন্দোলন শুরু হয়েছিল আর কি, এবং সেটা পরে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। গতকালকে একটা দেখলাম যে বার কাউন্সিলের যে অ্যাডহক কমিটি হলো, সেটা কিন্তু একবার কোটা ভিত্তিতে ভাগ করে নেওয়া হলো, বিএনপি আর জামাত, বা যে বিএনপি এতজন, জামাতের এতজন। তো এই যে কোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই হলো, এত রক্তদান, এত আত্মদান, এত মানে হলো, সেই বিষয়গুলি কিন্তু দূর হয় না, ওই কোটাই থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্ট বাড়ি নির্বাচনে তো অন্যদেরকে নির্বাচন করতে, এবং আমাদের পার্টির যারা প্যানেল, সে প্যানেল মানে পার্টি মানে আইনজীবী যারা, তাদেরকে প্যানেল দিতে দেওয়া হয়নি। ফলে এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু একটা মানে থেকে যাচ্ছে যে আপনি এক ধরনের জবরদস্তিমূলক যেই সরকার পরিচালনা করার চেষ্টা, সেটা করার চেষ্টা করছে। সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা হচ্ছে, সেটা হলো যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও উন্নত হয়নি। এখনও মবের সংস্কৃতি আছে, এখনও আপনার হত্যা আছে, এখনও গুম আছে, এখনও চাঁদাবাজি আছে। এই বিষয়গুলি কিন্তু মানে এই সরকারের গুম কি আছে না, গুম রিসেন্টলি একটা না, গুমটা আমি হয়তো মানে গুমের এই ঘটনাটা, এরকম একটা ঘটনা ঘটছিল যে সেটা পরে প্রমাণ হলো যে না, গুম না, মানে আমি যে হত্যা, জি, ধর্ষণ, শিশু হত্যা, আজকে তো হয়েছে, আজকে তো মোহাম্মদপুরে বিএনপির এক নেতা খুন হয়েছেন। 7 বছরের শিশুকন্যা থেকে 70 বছরের নারী পর্যন্ত ধর্ষিত হচ্ছেন। এবং ইন্টারেস্টিং, আমি জানি না এটা কি, এই যে নদী দিয়ে অনেক লাশ ভেসে যাচ্ছে, এইটা কি, মানে এই যে মে মাসে একটা নিউজ দেখেছিলাম, সেগুলির তো কোনো যাচাই করা যাচ্ছে না, কিন্তু নিউজ আসতেছে, হত্যাকাণ্ডের এরকম নিউজগুলি আসতেছে। এই জায়গাটা থেকে একটা পরিবর্তন দরকার। মানে সরকার আচার আচরণের দিক থেকে হচ্ছে, হয়তো প্রধানমন্ত্রীর আচরণের দিক থেকে অনেক বেশি আমরা মানে দেখছি যে অনেক পরিশীলিত আচরণ আমরা দেখছি, কিন্তু আবার দেখেন তারই একজন প্রতিমন্ত্রী তারই উপজেলার 2 ইউনিয়নের নাম রেখে দিচ্ছে নিজের 2 সন্তানের নামে। তো ওই যে মানে ঘটনাগুলি, প্রধানমন্ত্রী আবার সেগুলোকে বাতিল করবে। হ্যাঁ, সেটা বললাম, প্রধানমন্ত্রীর আচরণ অনেক পরিশীলিত। তিনি নিজের মায়ের নামে কিছু করতে যাচ্ছেন না, যে আগে জিয়া এই কথাটা আমরা একটা জাস্ট খালি মনে হলো, ইন্দুরকানি বলে একটা জায়গা আছে পিরোজপুরে, এইটার নাম ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। যখন যে সরকার আসে, কেউ জিয়ানগর বানায়, কেউ আবার আসলে ইন্দুরকানি বানায়। তো ইন্দুরকানি আর জিয়ানগর নিয়ে হলো লোকজন হলো একটা মহাবিপদের মধ্যে আছে। এই যে মানে আপনি যে চ্যালেঞ্জেসগুলি বললেন, যে কি চ্যালেঞ্জ, একটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যে মূল্যস্ফীতি যে বাড়ছে, এবং শুধুমাত্র খাদ্যপণ্যের মূল্যস্ফীতি যদি ধরেন, সেটা ডবল ডিজিট। সুতরাং আপনাকে খাদ্যপণ্যের যে দাম, সেটা আপনাকে কমে আনতে হবে, এবং সেটার কারণ হচ্ছে সিন্ডিকেট। আমাদের দেশে যে আমদানি হয় খাদ্যপণ্য, তার মাত্র 5টা 6টা বা 6টা বা 7টা কর্পোরেট হাউস একেবারেই এইটা নিয়ন্ত্রণ করে। আমরা সবাই জানি, আমাদের করোনার সময় চিনির কেজি ছিল 54 টাকা বা 55 টাকা, এখন চিনির কেজি হলো 120 টাকা, ইম্পোর্টেড চিনি। আর যেটা আমাদের নিজস্ব উৎপাদিত চিনি, সেটার দাম 140 টাকা। ফলে এইটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের এই জীবনযাত্রার যে ব্যয়, সেই জায়গায় যাতে তারা রিয়েল ইনকামটা কমে না যায়, এবং তারা যেন গত বছরের মতো ভোগ করতে পারে, সেইটা নিশ্চিত করা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। আর আন্তর্জাতিক রাজনীতিতে যে চ্যালেঞ্জটা, সেটা তো আমরা শুরুতেই আলোচনা করলাম, যে আমাদের একটা ব্যালেন্স তৈরি করা দরকার, যে
আমাদের বড় বড় পার্টনার যাদের কাছ থেকে আমরা কাঠামোগত উন্নয়নের সহযোগিতা পাই, বা আমাদের যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা কেউ বলি না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা 19 কি বলে বিলিয়ন ডলার হচ্ছে এক্সপোর্ট করি, সুতরাং সেইটা আমরা কখনো বলি না। ইউরোপকেও আমাদের খুশি রাখতে হবে নিঃসন্দেহে। সেই জায়গায় আমাদের আন্তর্জাতিক যেই রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের অর্থনীতির উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের সবার সাথে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর আমাদের থাকতে হবে। থ্যাংক ইউ। অবশ্যই ল অ্যান্ড অর্ডার একটা মানে বিগ কনসার্নের বিষয়। তবে আমি রতনের সাথে ওইভাবে যে নদী দিয়ে লাশ ভেসে যাচ্ছে এরকম বিষয় আমার মনে হয় না। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা দেখি আমি পত্রিকায়, এটা এখন আসলে কোনটা পত্রিকা কোনটা জানি এটা আরেকটা বড় চ্যালেঞ্জ। মিডিয়া ব্যক্তিত্বরা বলতে হবে কোনটা আমাদেরকে দিবেন, কোনটা দিবেন না, মানে মিডিয়াও কোনটা কে দিচ্ছে, কোনটা মিডিয়া না, কোনটা দেখছেন সেটা একটা বিষয়। আবার এআই ঠিক করে দিচ্ছে যে আপনার চর্চার উপর, অভ্যস্ততার উপর, অভ্যাসের উপর যে কোন জাতীয় নিউজ আপনাকে দেখাবে। হ্যাঁ, যেরকম আমি যদি ফেসবুকে ঢুকি, আমি প্রচুর শুধু ওয়ার্ল্ড কাপ নিয়ে দেখি, কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপই হচ্ছে যে আমি হয়তো এর আগে সার্চ টাচ করে হ্যাঁ বা দেখি। সো এটা একটা বিষয় আছে, বাট স্টিল ল অ্যান্ড অর্ডার একটা বিগ কনসার্নের বিষয়। এবং যেরকম আজকেও মোহাম্মদপুরে বিএনপির একজন নেতা নিহত হয়েছেন, তো আপনি হয়তো এই জাতীয় ক্রাইম আপনি বন্ধ করে ফেলতে পারবেন এটা আমি বলছি না, বা কেউই বলবে না, বাট এই যে ল অ্যান্ড অর্ডার একটা কনসার্নিং ব্যাটার, এই যে আমার সেন্স অফ, এই যে একটা আমার মধ্যে যে এই সেন্সটা প্রিভেল করে, যদি আমি এটা মনে করতে পারি যে ইয়েস না, যে আমার আইনশৃঙ্খলা পুলিশ বেটার, আমাকে রাস্তায় বের হলে আমি কোনো ছিনতাইকারীর খপ্পরে পড়বো না, কোনো এরকম মানে অন্য জায়গাতে খুন খারাপই দেখতে হবে না, বা পলিটিক্যাল মারামারি কাটাকাটি হবে না, এই সেন্সটা প্রিভেল করা খুব ইম্পর্টেন্ট। এবং এই মেসেজটা তখনই আমি পাবো যখন আসলে আমি ইমপ্রুভমেন্টটা দেখব। আপনি 6 মাসের কথা বলছেন, আমি এটা বলে শেষ করি যে পলিটিক্যাল একটা ইস্যু তো অলওয়েজ চলবেই বা চলছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী বলতে এটা তো সরকার বা অন্য পলিটিক্যাল পার্টি ঠিক করে দেবে না। আওয়ামী লীগ আসলে তাকে কীভাবে দেখতে চায়, তার সে কোন ভবিষ্যতে যেতে চায়, সো ওইটার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে আমাদের পলিটিক্যাল স্ট্রিম আগামী দিনগুলোতে কীভাবে যাবে। এখন যদি আওয়ামী লীগ মাঝখানে আপনি দেখেন এনডিটিভিতে শেখ হাসিনার একটা সাক্ষাৎকার নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরে আবার মাইকেল কোগেলম্যান এবং আমাদের এখানকার এক সাবেক মার্কিন ডিপ্লোম্যাট ওনারা বলেছেন যে শেখ হাসিনার মৃত্যু হবে আইদার নির্বাসনে অথবা কারাগারে, এবং তারা এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে এটা যদি, এবং তার বাবা তার পরিবারের ফেরার আর কোনো সম্ভাবনা ওনারা দেখেন না। সো এটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে ততই শুধু তাদের না, দেশের জন্য মঙ্গল। এখন আওয়ামী লীগ কী করবে বা শেখ হাসিনা কী করবে এটা আওয়ামী লীগ লেট দেম ডিসাইড, বাট এটা ঠিক যে আসলে আওয়ামী লীগের মানে কার্যক্রম নিষিদ্ধ যে বিষয়টা আছে সেটার যে পর্যায়ে সরকার বলে যে কোর্ট ঠিক করবে, ঠিক আছে, কোর্ট যাই ঠিক করুক, মানে এটা আসলে একটা ইচিং হিসেবে থেকেই যাবে, এবং ইচিং থেকে এটা আবার ইন ফিউ ইয়ার্স টাইম এটা আবার একটা টিকিং বোমের মতো হতে পারে। সো এই জায়গাতে আসলে সরকারকেও একটু ভাবা উচিত, আওয়ামী লীগের ভাবা উচিত যে আসলে আমরা আমাদের নেক্সট পলিটিক্যাল কোর্সটা কোন দিকে নিতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জাহিদ নওয়াজ খান এবং মিস্টার আব্দুল কাফির রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। একটা কথা আমার অতিথিরা বলছেন যে আপনাদেরকে আসলে বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করতে হবে, এবং সেই সঙ্গে কূটনীতিতে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, নিজের স্বার্থটার সবসময় গুরুত্ব দিতে হবে। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায় ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত কঠিন, কিন্তু এখানে খুব বুঝে শুনে পথ চলতে হবে। সামনে চ্যালেঞ্জগুলো কি? পলিটিক্যাল আনরিজলভড একটা ইস্যু আছে, এই ইস্যুটা রিজলভ করতে হবে। এটা আসলে ওই পাশ কাটিয়ে গেলে সমস্যা সমাধান হবে না, বরং সমস্যা জিয়ে থাকবে এবং ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। সাধারণ অর্থনীতির অনেক দুর্বলতা আমাদের গত কয়েক বছরে আছে, আমরা সেটা দেখেছি, সেটা ফিক্স করতে হবে। কিন্তু সাধারণ মানুষ দেখবে বাজারে গিয়ে সে
তার যে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে জিনিসপত্র কিনতে পারছে কিনা, এটা একটা বড় সংকট এখন পর্যন্ত মূল্যস্ফীতিটা। মানুষ তার জীবনের নিরাপত্তা চাইবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক আছে কিনা সেটা দেখতে চাইবে। প্রধানমন্ত্রী নিজে তার অনেকখানি বদলেছেন, যা কিছু করছেন সবাই সাধারণভাবে ইতিবাচকভাবে দেখছে, কিন্তু তিনি একা বদলালে হবে না। তার পারিষদবর্গ যদি না বদলান, দল যদি না বদলায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তিনি এই পথ শেষ করতে পারবেন না যেভাবে তিনি চাইছেন। কাজেই তিনি তার নীতি বা অন্যান্য কাজগুলো করছেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন, কিন্তু একই সঙ্গে তাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে তার সঙ্গে যারা কাজ করছেন তাদেরকেও তার মতো করে বদলাবার ক্ষেত্রে ভূমিকা তাকে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা দেখছি যে তিনি চেষ্টা করছেন, কিন্তু এই বিষয়ে তাকে আরও অনেক বেশি কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।